ধর্ম এবং বিজ্ঞান, যেখানে ধর্ম বনাম বিজ্ঞান নয়। মডার্ন সায়েন্সের সূত্র হচ্ছে ভারত থেকে। অপেনহাইমার যিনি আছেন, তিনি যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন বা পারমাণবিকের যিনি জনক আছেন, তো তিনি গীতার থেকে একটা শ্লোক পড়ে কোট করছেন যে মহাবিশ্বের প্রলয়ও আমি, মহাবিশ্বের স্থিতিও আমি। এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমার উপস্থিতি নেই। Vishnu takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer of worlds." পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেইগুলো। তাহলে কিভাবে সনাতন সংস্কৃতি বিজ্ঞানের বাইরে হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমি আপনার থেকে কনসেপশনটা জানতে চাইছি। আজকের এই আধুনিক জীবনে সেই যে ফিলোসফি, তার যে কথা, তার প্রভাব। কৃষ্ণ যখন যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তার মূল প্রতিজ্ঞা ছিল তিনি যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করবেন না। ভগবান কৃষ্ণই আবার কনফিউশনজনক প্রশ্ন করছিল অর্জুনকে যে তুমি এই যে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছো, যারা শত্রুপক্ষ আছে তারাও তোমার আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন, যারা তোমার পক্ষে আছে তারাও তোমার আত্মীয় স্বজন, তাহলে স্বজন প্রবৃত্তির মাঝে যুদ্ধ আছে। হে অর্জুন, তুমি কি কারণে যুদ্ধ করছো এখানে? এই যে ধরুন সতীদাহ প্রথা, এইটা নিয়ে আপনি যদি বলেন যে এটার উৎপত্তি কেন এবং কেন সমাজে এইরকম একটা প্রথা চালু হয়েছিল। সতীদাহ প্রথা বলতে ভারতে কোনো কিছু ছিল না। আমি আবারও রিপিট করছি এটা। এখানে প্রত্যেকটা রিচুয়ালের সঙ্গে সায়েন্স ওতপ্রোতভাবে কানেক্টেড। ঋগ্বেদ মডার্ন সায়েন্সের জন্য সব থেকে গবেষণা করা হয়েছে, ঋগ্বেদকে সব থেকে প্রাধান্যতম দেওয়া হয়েছে। আজকের যে মডার্ন সায়েন্স, ঋগ্বেদ থেকে প্রচুর পরিমাণে তারা সূত্র খুঁজে পেয়েছে। নাসদীয় সূত্র আছে, নাসদীয় সূত্রের মাঝে বলা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো অস্তিত্ব ছিল না, আবার অনস্তিত্বও ছিল না। কোয়ান্টাম ফিজিক্স। সনাতন ধর্ম কখনোই বিজ্ঞানের বাইরের কিছু ছিল না। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এখানে সময় দেওয়ার জন্য। বহু আলোচনা আপনার থেকে আমার জানতে ইচ্ছা করে। তার আগে আমি এটা বলি যে আমি আপনার যে ব্যাখ্যাগুলো রয়েছে, বিশেষ করে সনাতন ধর্ম নিয়ে যে ব্যাখ্যাগুলো রয়েছে, আমি তার নিয়মিত একজন দর্শক এবং সেই ভিডিও থেকে আমিও সনাতন ধর্ম এবং ফিলোসফি, আমাদের যে ফিলোসফি বা ভাবনা চিন্তা স্তর আমাদের এই দেশে হাজার হাজার বছর আগে আমাদের মানুষরা যেটা করে গেছেন সেগুলো শিখি। আপনি চর্চা করেন, তার মধ্যে একটা বড় চর্চার বিষয় নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমি আপনার থেকে, এনাকে তো একটা এপিসোড কেন, একটা জীবন কেন, জন্মের পর যেমন জন্ম দেওয়া সম্ভব না, আমি আপনার থেকে কনসেপশনটা জানতে চাইছি যে তার মাইথোলজিক্যাল প্রেজেন্স, তার ফিলোসফি এবং আজকের জীবনে, মানে আজকের এই আধুনিক জীবনে সেই যে ফিলোসফি, তার যে কথা, তার প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা আছে, তিনি একজন রাখাল বালক ছিলেন। আমরা দেখি যে তার ক্যারেক্টার যেগুলো ছিল, রাখাল বালক ছিলেন তিনি। তারপরে হচ্ছে মহাভারতে তিনি ইনস্ট্রাক্টর অর্জুনের, কিভাবে তুমি যুদ্ধ করবে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। তো কৃষ্ণ যখন রাখাল বালক হয়ে তিনি যেতেন, মোটামুটি তিনি প্রায় 9 লক্ষ গাভী চড়াতেন, 9 লক্ষ গাভী চড়াতেন, যেটা শ্রীমদ্ ভাগবতমে উল্লেখিত আছে। এখন এই গাভী চড়ানোর জন্য দুজন ব্যক্তি ছিল, এক হচ্ছে কৃষ্ণ আর এক হচ্ছে বলরাম। কৃষ্ণ আগে থাকতেন, বলরাম পেছনে থাকতো। তো শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, আর গাভীরা সেই বাঁশির ধ্বনি শব্দ, মানে বাঁশির যে ধ্বনি আছে সেটাকেই মানে মূল মাধ্যম হিসাবে ওই বাঁশির ধ্বনি অনুযায়ী তারা চলতো। তো ওই বাঁশির ধ্বনির মাধ্যমে কৃষ্ণ যে কোনোভাবে তাদেরকে ইন্ডিকেট বা তাদেরকে ইঙ্গিত দিত যে কোথায় যেতে হবে, কতটুক দূরে যেতে হবে, কি খেতে হবে না খেতে হবে। ইভেন দেখা যায় বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সমস্ত প্রকৃতি তার কন্ট্রোলে চলে আসতো তার এই মধুর ধ্বনির মাধ্যমে। তো এইভাবে তো দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক। তিনি সবাইকে অ্যাট্রাকটিভ করতে পারতেন, বিভিন্নভাবে তিনি আকর্ষণ করতে পারতেন। আর শ্রীকৃষ্ণের যে শিক্ষামূলক যদি জিনিস আমরা দেখি, কৃষ্ণ যখন যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তার মূল প্রতিজ্ঞা ছিল তিনি যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করবেন না। যুদ্ধটা হয়েছিল ধর্ম বনাম অধর্ম। ধর্মের পক্ষ নিয়েছিল হচ্ছে গিয়ে পাণ্ডবরা, অধর্মের পক্ষ নিয়েছিল কৌরবরা।
তো ভগবান কৃষ্ণই আবার কনফিউশনজনক প্রশ্ন করছিল অর্জুনকে যে তুমি এই যে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছো, এখানে তোমার পরিবারের লোকই কিন্তু সবাই, বাইরের কেউ নয়। যারা শত্রুপক্ষ আছে তারাও তোমার আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন, যারা তোমার পক্ষে আছে তারাও তোমার আত্মীয় স্বজন। তাহলে স্বজন প্রবৃত্তির মাঝে যুদ্ধ হচ্ছে। হে অর্জুন, তুমি কি কারণে যুদ্ধ করছো এখানে? কৃষ্ণ কিন্তু মাস্টার মাইন্ড। তো এমন ভাবে অর্জুনকে ঘুরিয়ে দিয়েছে, অর্জুন মানে নিমিষের জন্যই মানে সে ভুলে গেছে যে কি আমার করার দরকার। ভগবান কৃষ্ণ তাকে জাজমেন্ট করছিলেন যে এত বড় যুদ্ধ যে তাকে আমি মূল ক্রেডিটটা দেব, তার স্থির ধীর কতটুক আছে, কতটুক পর্যন্ত যুদ্ধকে কন্টিনিউ করতে পারবে। তাই কৃষ্ণ আগে তাকে বাজিয়েছিলেন, তাকে কিছু কনফিউশনমূলক প্রশ্ন করে তার মনের যে দুর্বলতা আছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছিলেন। হুম তো অর্জুন দেখে তার চোখ দিয়ে জল পড়ছে, তার যে গান্ডীব আছে সেটা খসে পড়ছে, যেটা গীতার মাঝে আমরা দেখি, ভগবত গীতায়। সেই তখন কৃষ্ণকে বলছে এই যুদ্ধ করে যদি বিশাল কিছু আমি প্রাপ্ত হই, তাহলে আমার মনে হয় না যে এই যুদ্ধ করাটা আমার প্রয়োজন। কারণ আমি দেখতে পাচ্ছি এক বিশাল বিস্ফোরণ এখানে হবে, বিশাল বিধ্বংস এখানে হবে, আর এত নিজ পরিবারের নিজ ব্যক্তিগণের মৃত শরীর বা রক্তের স্তূপের উপরে রাজত্ব করার কোনো লালস আমার নেই মাধব। কৃষ্ণকে বলছেন তিনি। ভগবান কৃষ্ণ বলছেন তুমি তো যুদ্ধ করবে না, করবো তো আমি। বলছে, তুমি তো যুদ্ধে কোনো অস্ত্রই ধারণ করবে না, তুমি কিভাবে যুদ্ধ করবে? এখানে একটা সুন্দর পয়েন্ট আসে। আমরা জানি এই যুদ্ধের মাঝে একজন মহাবীর ছিলেন, যার পুরো যুদ্ধ একা জয় করার মতো ক্যাপাসিটি ছিল। হুম আমরা অনেকেই তাকে জানি হয়তো বা বর্বরিক নামে। বর্বরিকের নাম শুনেছেন আপনি? হুম বর্বরিক। তো সে, তার কাছে ৩টা অস্ত্র ছিল, যেটা অ্যাকচুয়ালি মানে রামবাণের মতোই। রামবাণ মানে হচ্ছে রামচন্দ্র যখন কাউকে বাণ নিক্ষেপ করতেন, ওই বাণ শত্রুকে কিছু না কিছু অনিষ্ট করে বা সে যে অস্ত্র ছেড়েছে সেটাকে ধ্বংস করে আবার রামের কাছে ফিরে আসতো, ফিরে আসতো। যেটা এখন আমরা দেখি মডার্ন ড্রোন সিস্টেম ওয়ার। তো এই যে কনসেপ্ট, এটা কিন্তু আমরা রামায়ণ বা মহাভারতে দেখতে পাই। মহাভারতে উল্লেখিত আছে বর্বরিক, তার কাছে 3টা অস্ত্র ছিল, ধনুক। প্রথম অস্ত্র যে সে যখন নিক্ষেপ করবে, তখন ওই পুরো যুদ্ধের মাঝে ওখান থেকে ও চিহ্নিত করবে কে শত্রু কে মিত্র, কে ভালো কে খারাপ। ঠিক আছে, যেটা হয়তো বা এখন যে মডার্ন টেকনোলজি আছে ওর ক্ষমতা নেই যে কে ভালো কে খারাপ সেটাকে মানে ওইভাবে ধরতে পারবে। তো ওই সময় ছিল কিন্তু এই কনসেপ্ট। আর যদি কারো কাছে মনে হয় এগুলো মাইথোলজির কথা, আরে মাইথোলজি হলে কয়েকটা ক্যারেক্টারের উপরে নির্ভরশীল থাকতো। আমরা মহাভারতে 1000টা ক্যারেক্টারের কথা পড়েছি, মহাভারতে হাজার হাজার ক্যারেক্টার, রামায়ণে লক্ষ লক্ষ ক্যারেক্টার ছিল। ইভেন এই নয় যে আমরা মাইথোলজি মানে গল্পের আকারে যা এসেছে এই বলে আমরা ভেবে আছি, তার হিস্টোরিক্যাল প্রমাণও আছে। হুম রামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিল, তিনি যদি জন্মগ্রহণ নাই করতেন, হাজার হাজার বছর যাবৎ এই জায়গাকেই কেন রামচন্দ্রের জন্মস্থান বলে মান্যতা দেওয়া হচ্ছে? কৃষ্ণ যদি মহাভারতের চরিত্রে নাই থাকতেন, কৃষ্ণ যদি গোকুলে জন্মগ্রহণ নাই করতেন, তাহলে সেই জায়গায় কেন চিহ্নিত করা হয় এখনো যে তিনি এইখানেই জন্মগ্রহণ করেছিলেন? আর যদি কল্পনাও হয়, তাহলে আমাদের সংস্কৃতিতে কেন এত সুন্দর কল্পনা, যেখানে চরম শিক্ষামূলক কিছু জিনিস আমরা শিখতে পারি, হুম ভায়োলেন্স ছাড়া, কোনো বর্বরতা ছাড়া, ভালো ভালো শিক্ষা। রামায়ণ থেকে আমরা শিখতে পারি ভ্রাতৃত্ববোধ। রামচন্দ্র যখন রাজা হবেন, যেই দিন তার রাজ্য অভিষেক হবে, সেই দিন দশরথ মহারাজ বলছেন তোমার মায়ের ইচ্ছা, তোমার মা কৈকেয়ীকে আমি কথা দিয়েছিলাম যে তোমাকে আমি 2টো বর দেব, সে আমায় যুদ্ধ থেকে বাঁচিয়েছিল। তো কৈকেয়ী আমায় বলেছিল এখন আমার প্রয়োজন নেই, যখন প্রয়োজন তখন আমি চেয়ে নেব। তো আমাকে গতকালকে রাত্রে বলছে তোমায় যেন 14 বছরের জন্য বনবাস দিই আমি, আর তুমি রাজা হতে পারবে না, রাজা হবে ভরত। রামচন্দ্র হাসি মুখে সেটাকে একসেপ্ট করেছিলেন। পিতৃ আজ্ঞাকে পালন করার জন্য তিনি একাই বেরোতে চেয়েছিলেন। পরবর্তীতে যেহেতু ধর্মপরায়ণ একনিষ্ঠ সতী পতিব্রতা স্ত্রী সীতা, তিনি তো কখনো এটাকে একসেপ্ট করবেন না যে আমি রাজপ্রাসাদে থাকবো কিন্তু আমার স্বামী বনে বনে ঘুরবে। হুম তাই তিনিও তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর লক্ষণ হচ্ছে রামের ছায়া, রাম যেখানে যাবে লক্ষণ সেখানেই থাকবে। ভাইয়ের সেবা করার জন্য আমি সর্বদাই প্রস্তুত। 14 বছর তিনি কিছু না খেয়ে ঘুমাননি প্লাস না খেয়ে তিনি সেবা করেছিলেন। সুমিত্রা তাকে বলেছিল যে তোমার খাবার খাও কি না খাও সেটা বড় কথা নয়, এই 14 বছর তুমি তপস্যা করো বা একটা পণ নাও যে তাদের, রাম এবং সীতা
রাজপ্রাসাদে যে সুখ পেয়েছিল সেইটুকু আমি জানি তুমি দিতে পারবে না, কিন্তু তুমি ওই চেষ্টার কোনো কমতি রাখবে না, তারা যেন কখনোই অভাব ফিল না করে। লক্ষণ সেটা করেছিল। তো এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের সমর্পণ, ভরত ভরত মানে একটা স্পেশাল ক্যারেক্টার রামায়ণ। রামচন্দ্র যখন চলে গেছে তখন চিত্রকূটে তার কাছে খবর যায় যে দশরথ মহারাজ মারা গিয়েছে। তখন ভরত তাকে নিতে এসেছিলেন। তো বলছে বাবা মারা গিয়েছে, রামচন্দ্র বলছেন বাবা মারা গিয়েছে, এখন যদি তার প্রতিজ্ঞা, তাকে দেওয়া কথা যদি আমি নাই রাখতে পারি, তাহলে তো রঘুবংশের কুল মর্যাদা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। অতএব 14 বছর পরে আমি এখানে আসবো। তো ভরত বলছে আমি তো এই রাজ্যে থাকতে পারবো না, কারণ আমি রাজা হয়ে থাকতে চাই না, দাস হয়ে থাকতে চাই। তো রামচন্দ্রকে সে কোনোভাবেই মানাতে পারছে না। তখন রামচন্দ্র তার দুটো পদযুগল বা খড়ম দিয়ে দিল, খড়ম ভরত মাথায় নিয়ে চলে আসলো। আর সেই খড়মকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে সিংহাসনের নিচে বসে ভরত সেই রাজ্য পরিচালনা করত। তো ভরতের মাথায় আরেকটা বিষয় ছিল যে রামচন্দ্র মাটিতে শুবে, আমি মাটির নিচে শুবো। দাস কখনো রাজার সমপর্যায়ে আসতে পারে না, ভরতের কনসেপ্ট ছিল এটা। So, কত সুন্দর শিক্ষা! আমি এটাই বলছি যে যদি মাইথোলজি হয়েই থাকে, এত সুন্দর চরিত্র, এত সুন্দর শিক্ষা আমাদের সংস্কৃতিতেই কেন, যেটা আমরাই একমাত্র কল্পনা করা বা সৌভাগ্য যদি রাখতে এটা পারি। মাইথোলজি হিসেবে অ্যাকসেপ্ট করা হয়, এর মধ্যে একটা ফিলোসফিক্যাল ভ্যালু রয়েছে যেটা আজকের অবশ্যই সমাজে শিক্ষণীয় প্রচুর শিক্ষণ। জিনিস আছে এখান থেকে। যেমন ধরুন আমরা যদি এটাও ভাবি যে আজকের ডেমোক্রেসিতে কেউ যদি রাজা হতে চায়, তাহলে তার আগে 14 বছর বনবাস করাটাও অন্তত প্রয়োজন। আগে তো প্রজার মনোভাব বোঝা উচিত। আমি যদি দাস নাই হতে পারি, আমি রাজা হব কিভাবে? আচ্ছা, আপনার আপনার কি মনে হয় যে কেন আজকের ডেটে একটা ইয়ং জেনারেশনের বড় অংশ ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে? এটার কারণ হচ্ছে পারিবারিক চর্চা, আর সেকেন্ড হচ্ছে সমাজ ব্যবস্থা, থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই তিনটা হচ্ছে বিষয়। পারিবারিকভাবে ধরুন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাঝেও দেখেছি, ছোটবেলায় যখন আমরা গীতা ধরতাম বা স্পর্শ করতাম, আমরা দেখতাম গীতাকে খুব লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফুল তুলসী দিয়ে কোনো রকম ভাবে রেখে দেওয়া হতো, মানে রেসপেক্টেড জায়গা থেকে প্রচুর পরিমাণে সম্মাননা দেওয়া হতো, পুজো করা হতো প্রতিদিন। আমি আমার দাদুকে দেখতাম রেগুলার গীতা পড়তেন তিনি। হুম। গীতা পড়ার পরে মাহাত্ম্য পাঠ করতেন বা পড়ার আগে মঙ্গলাচরণ করতেন, অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতো। তো এখনকার জেনারেশন যদি কোনো একটা কিছু করতে চায়, হুম। যদি সে ইচ্ছাকৃতভাবে করতে চায়, প্রথম বাধা আসে পারিবারিকভাবে, যে করছো ঠিক আছে কিন্তু ভুল ভাল হলে কিন্তু পাপ হবে। আমি জানি না সব পরিবারে হয় কিনা, কিন্তু 100%-এর মাঝে এখনো 90% ফ্যামিলিতে এই জিনিসটাকে শেখানো হয়। এখন হয়তো বা অনেকটাই মানে রিকভার হয়েছে এই জায়গাটা থেকে, মানুষ উঠতে পেরেছে বা বুঝতে পারছে। তো মূল বিষয়টা হচ্ছে ধর্মকে যদি নিয়মের আবদ্ধে আমরা বন্দি করে ফেলি, তাহলে এর যে প্ল্যাটফর্ম থাকে এটা খুব মানে ক্ষীণ জন্মা বা অল্প জায়গার মাঝে বিস্তৃত থাকে। ফ্রিডমটা চাই, স্বাধীনতাটা চাই, আমি আমার মতো চর্চা করব। হ্যাঁ, আমি আমার মতো জানতে চাই। এই জায়গাটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ একটা লেভেল ছিল জেনারেশন, যারা আমাদের দাদু দিদা ঠাকুরদা ছিলেন, এরা কিন্তু এইটাই শিখিয়ে আসতো, করছো ঠিক আছে, ভুল যেন না হয়, পাপ হবে। এই ভয়টা কিন্তু আমাদের যারা বাবা মা ছিল তাদের মাঝে কিন্তু ছিল, তারাই কিন্তু এটা আমাদের রিপিট শিক্ষাটা দিয়েছে। হুম। ওই ছাড়ার জায়গাটা কোথাও দেয়নি, একটা ফ্রিডমিটি কোথাও দেয়নি, যে আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় একটা পয়েন্ট। এই জায়গাটাকে যখন আমরা ছাড় দিতে পারবো, নিজের মতো করে বোঝার চেষ্টা করতে পারবো, তাকে নিজের মতো করে ভাবার সময় দিতে পারবো বা সুযোগ দিতে পারবো, সে ডেভেলপ হতে পারে। তার সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা সে আগ্রহ বেশি না হোক কিছু পরিমাণ হলেও করবে। আর সনাতন ধর্ম এমনই একটা মানে বৃহৎ প্ল্যাটফর্ম, এখানে যদি কেউ একবার প্রবেশ করতে পারে, যদি একটা সূত্র সে খুঁজে পায়, সেই সূত্রেও তাকে এতটাই মানে অ্যাট্রাকটিভ করবে বাকিটা জানার জন্য। এত বড় একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে 1-2টা প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে ছেড়ে দেবে না। সনাতন মানে 1000টা রাস্তা আছে। এর জন্যই ভারতে প্রচুর পরিমাণে দর্শন আছে। সনাতন ধর্মের আপনার একটা ভিডিও আমি দেখছিলাম, এই সনাতন ধর্মের সূত্রপাতের ইতিহাসটা কিভাবে এখন অব্দি কি তথ্য পাওয়া যাচ্ছে? এখন পর্যন্ত যে তথ্য, শাস্ত্রীয়ভাবে না সায়েন্টিফিক ভাবে? দুটো ভাবেই আপনি যদি ব্যাখ্যা করেন। শাস্ত্রীয়ভাবে বলতে গেলে বলা হয় এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীহরির থেকে বা শ্রীকৃষ্ণ থেকে, যেটা আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি। অনেকে এখানে প্রশ্ন করতে পারে শ্রীকৃষ্ণ আর শ্রী নারায়ণ বা বিষ্ণু কি একই না আলাদা? একই।
আলাদা কিছু নয়, শ্রীনারায়ণ আর শ্রীকৃষ্ণ একই আছেন। হুম। তো ব্রহ্মা যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম, হুম। তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম, যিনি ভগবান শ্রীহরির নাভি থেকে তার আবির্ভাব হয়েছিল। এক পদ্ম ফুল সেখান থেকে উঠেছিল, সেই পদ্মের মূল যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে ব্রহ্মা বসেছিলেন, আর চারিদিকে সম্পূর্ণভাবে অন্ধকার, কোনো কিছু নেই, নো সাউন্ড। 30,000 বছর ব্রহ্মা ওই পদ্ম ফুলের যে ডাটা আছে, ডালটা যেটা আছে, ওই ডালের তলাতে নামছিলেন খোঁজার জন্য শেষটা কোথায়। এটা আমি অ্যাকচুয়ালি মানে একদম শাস্ত্রীয় যেটা ব্যাখ্যা আছে সেটা দিচ্ছি। হুম। তো তিনি নামছেন, শেষ আর পাচ্ছেন না। তো ভাবলেন এতটুক সময় নিয়ে আমি নিচে নামলাম, কিছুই তো এখানে দেখছি না, শুধু অন্ধকার। তখন তিনি আবার উপরে উঠলেন, আবার উপরে উঠে বসলেন আর ভাবছেন আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়, হুম। যেটাকে বলা হয় সনাতন ধর্মের ভাষায় ব্রহ্ম জিজ্ঞাসা। রাইট। ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মার মধ্যেই প্রথম ব্রহ্ম জিজ্ঞাসা ছিল। আচ্ছা। আমি কে, আমি কোথা থেকে এলাম, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়, বা কি গন্তব্য, ডেস্টিনেশনটা কি আমার। তো ব্রহ্মা যখন সেখানে বসে আছেন তখন তিনি চিন্তাগ্রস্ত এই প্রশ্নগুলো নিয়ে। তখন একটা শব্দ তিনি পেলেন, হুম। যেখানে তাকে ইঙ্গিত করা হচ্ছে, সেই শব্দটা মানে বাতাসের ধ্বনিতে ভেসে আসছিল, তপ। ত প, আচ্ছা। তপ মিন্স তপস্যা। তো ব্রহ্মা বুঝে গিয়েছিল তাকে হয়তো বা কেউ তপস্যা করার জন্য ইন্ডিকেট করছে। তখন তিনি পরম ব্রহ্মের উদ্দেশ্যে ওমকার ধ্বনির মাধ্যমে তপস্যা শুরু করেন। ওম। ওম, এই ওমকার ধ্বনির মাধ্যমে তিনি তপস্যা করা শুরু করেন, এবং এটার স্থিতি অনেক দিন ছিল, অনেক দিন স্থিতি ছিল এটার। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বাঁশির ধ্বনির মাধ্যমে তাকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন, যে তুমি সৃষ্টি কার্য কর। তখনই ব্রহ্মা বেদ রচনা করেছিলেন তার 4টা মাথা দিয়ে, আচ্ছা। সাম, অথর্ব, ঋগ, যজুর। ঋগ্বেদ মডার্ন সায়েন্সের জন্য সব থেকে গবেষণা করা হয়েছে, ঋগ্বেদকে সব থেকে প্রাধান্যতম দেওয়া হয়েছে, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যে ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ। সব একই সঙ্গে একই শুরু সঙ্গে হয়েছে, শুরু। একই সঙ্গে শুরু হয়েছে। এবার ঋক, ঋগ্বেদ সাম, হচ্ছে মানে যজু। সায়েন্সের সঙ্গে কানেক্টেড। হুম। আজকের যে মডার্ন সায়েন্স, ঋগ্বেদ থেকে প্রচুর পরিমাণে তারা সূত্র খুঁজে পেয়েছে সায়েন্সকে আরো ডেভেলপ করার জন্য, বা সায়েন্সের যে ধারণাগুলো আছে সেগুলো Conception. ঋগ্বেদের সঙ্গে ফিলোসফি আর যেকোনোভাবে সায়েন্সের যে মিল। মিলে যাচ্ছে। হুম, হুম। নাসদীয় সূত্র আছে, নাসদীয় সূত্রের মাঝে বলা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড না। নাসদীয় সূত্রের মেইন কনসেপ্টটা হচ্ছে কোনো অস্তিত্ব ছিল না, আবার অনস্তিত্বও ছিল না। আমার অস্তিত্ব ছিল না, আবার উপস্থিতিও ছিল না। কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স, নাসদীয় সূত্রে সেই কথা বলা হয়েছে। আরও ঋগ্বেদের বহু সূক্ত মণ্ডলে বিভিন্ন ধরনের কথা আছে, যেগুলো যে কোনোভাবে প্রমাণিত করছে একটা বিষয় হচ্ছে হিরণ্যগর্ভ। এই সমগ্র সৃষ্টি একটা সোনার ডিম্ব থেকে তৈরি হয়েছে। অর্থাৎ একটা বিন্দু থেকে তৈরি হ্যাঁ, হয়েছে। একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, যেটা বিগ ব্যাং থিওরিতে আমরা দেখতে পাই। তো সেখানে বলা হচ্ছে স্বর্ণডিম্ব, স্বর্ণডিম্ব থেকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। হিরণ্যগর্ভ যে কনসেপ্ট ঋগ্বেদের, সেখানে এই কথাকে বলা হয়েছে। তো এইটা গেল হচ্ছে আপনার শাস্ত্রীয় ধর্মের সৃষ্টির কথা। আর ঐতিহাসিকভাবে কি কি প্রমাণ তথ্য পাওয়া যাচ্ছে? তো এখানে অনেকগুলো কথা আছে। এখানে ওইভাবে তো একটা জায়গাকে ধরা গেলে হয় না। যেমন আমরা দেখি যে পাকিস্তানে যেটা আছে, আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, হ্যাঁ। মহেঞ্জোদারো। তো এটাকে অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স বা যারা আর্কিওলজিস্ট আছে তাদের নির্ধারিত তথ্য অনুযায়ী যে সনাতন ধর্ম কতদিন আগে থেকে পৃথিবীতে এক্সিস্ট করছে, এর নির্ধারিত প্রমাণ হচ্ছে কি মহেঞ্জোদারো। সেটা প্রমাণিত করছে যে আজ থেকে 3,500 কি 4,000 বছর আগে থেকে মহেঞ্জোদারো ছিল, অস্তিত্ব ছিল। ওই সময় থেকে এই জিনিসটা হচ্ছে, সনাতন ধর্মের যে একটা রিচুয়াল বিষয়গুলো তারা মানতো সেগুলো এইখানে। তো এখানে বিভিন্ন শিলালিপি বা কয়েন আছে না, মুদ্রাভিত্তিক কয়েন বা বিভিন্ন ধরনের কলসি বা কারুকার্যের মাঝে এই জিনিসটাকে দেখা যায়। প্রথমত আমরা দেখি, আমাদের যদি বারাণসীতে আমরা যাব, বানারস, ওখানে যদি আপনি স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করবেন যে এই বানারস শহরের বয়স কত, তারা বলবে 80,000। 80,000 বছর যাবৎ বানারস শহর
আছে। কিন্তু ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি তাহলে অহল্যাবাই হোলকার, অহল্যাবাই হোলকারকে আমরা চিনি হয়তোবা অনেকেই, যিনি যত মুঘল তথা মুসলিম পিরিয়ডে যে সমস্ত মন্দির, বড় বড় মন্দিরগুলোকে ধ্বংস করা হয়েছিল, পুনঃসংস্কার তিনি করেছিলেন। অহল্যাবাই হোলকার। তো আজ থেকে খুব বেশি হলে বারাণসী শহরকে নতুনভাবে প্রতিস্থাপিত করা হয় 1000 কি 1200 বছর আগে। তাহলে এইভাবে পুরো ভারত যদি আপনি ছেকে দেখবেন, সনাতন ধর্মে যেমন পুরী, আপনি জগন্নাথ পুরীতে যান, ওখানে আপনাকে ভক্তরা বলবে এটা যুগ যুগ যাবৎ আছে, সত্য ত্রেতা দাপর কলি পর্যন্ত। কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণ করতে গেলে ওইখানে বলবে 1000-1200 বছর পর্যন্তই পুরীর মন্দির আছে, এর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। দ্বারকায় আপনি যান, যেটা আরব সাগরের তলায়, ওখানেও যদি আপনি বলবেন, ওরাও বলবে একই কথা, 1000-1200 বছর আগে এটা ছিল, তার আগে নেই। বা 700-800 বছর, সর্বোচ্চ 700-800 কি 1000 বছর, এর আগে ছিল না, যেটা আর্কিওলজিস্ট যারা আছে তাদের মূল বক্তব্য। এখন আমার এখানে মূল যুক্তি বা প্রস্তাব বা আমি যেটুকু রিয়েলাইজেশন করেছি সেইটুকু যদি আমি বলি, কেন সনাতন ধর্মের যে রিচুয়াল বিষয়গুলো আছে বা সনাতন ধর্ম যে এত মহান ছিল, তার অস্তিত্ব এত পুরনো ছিল, এগুলো যেটা আমরা পড়ে আসছি শাস্ত্রে, কিন্তু ঐতিহাসিকভাবে সেখানে দেখা যাচ্ছে যে দুটোর সঙ্গে কোনো মিল নেই। দুটোর সঙ্গে কোনো মিল নেই বিধায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এই জিনিসগুলোকে যখন অনুধাবন করতে পারে না, বিশেষ করে আজকের যুব সমাজ, কেউ এথিস্টে রূপান্তরিত হচ্ছে, কেউ সনাতন সংস্কৃতিকে মানছে না এই জিনিসগুলোর জন্য, যারা নিজেকে খুব শিক্ষিত ভাবে। অ্যাকচুয়ালি এই যে শিক্ষা ব্যবস্থাপনা, এখন প্রশ্ন আসতে পারে এই শিক্ষা ব্যবস্থাপনায়, এই শিক্ষা ব্যবস্থাপনা যদি আমরা দেখি, মডার্ন এডুকেশন, যেটা মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশন 1835-এ লঞ্চ করেছিলেন ব্যাভিংটন ম্যাকলে মিনিট, 1835-এ। আর 1835-এ যখন ব্যাভিংটন ম্যাকলে মিনিট তিনি মডার্ন শিক্ষাকে শুরু করেছিলেন, কনভেন্ট স্টাইলের স্কুল, ফার্স্ট টাইম ভারতবর্ষে কনভেন্ট স্কুল শুরু হয় ভারতবর্ষে প্রথম। কনভেন্টের মাধ্যমে মডার্ন এডুকেশন ডেভেলপ হয়। আপনি হিস্টোরিক্যালি ভাবে কনভেন্ট স্কুল, কনভেন্ট কথার অর্থ কি, এটা যদি ভালোভাবে একটু রিসার্চ করবেন, ইউরোপের যে সিস্টেম ছিল এবং ভারতের যে সিস্টেম ছিল, রাত দিন তফাৎ ছিল। ইউরোপিয়ান সিস্টেমে ওখানে লিভিং রিলেশনশিপ এখনো বিদ্যমান, লিগেল যে ম্যারিড এই জিনিসটা কিন্তু নেই। ওখানে ছেলে মেয়ে ভালো লাগলো, তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেল, একটা বাচ্চা যদি চলে আসে পেটে, অ্যাভ্রোশন করার যে এখন যে মডার্ন এডুকেশনের মাধ্যমে ঘাটাঘাটি করে বের করা হয়েছে, অপারেশনের মাধ্যমে বা কিট খেয়ে যে কোনোভাবে অ্যাভ্রোশন করা যায়, ওই শতাব্দীতে বা ওই সময়টা কিন্তু ছিল না ইউরোপে। চলে এসেছে মানে সেটা রেখে গেল, থেকে গেল। বাচ্চা প্রসব হওয়ার পরে এবার এদের তো মানে একজনের প্রতি তৃপ্তি নেই, হয়তো আজকে ওর সঙ্গে কালকে ওর সঙ্গে, এভাবে মানে চেঞ্জ আপ, একজনের সঙ্গে মানে রিয়েল যে সম্পর্কটা ধরে রাখা, একজনকে নিয়ে থাকবো, ওই কনসেপ্ট তাদের ছিলই না। তো ওই যে বাচ্চাগুলো যেগুলো মানে পিতৃ পরিচয় ছাড়া বড় হতো, তাদেরকে সরকার যে কোনোভাবে দেখভাল করতো। তখন এগুলোকে অনাথ আশ্রমে রাখা হতো। এটা ইউরোপিয়ান হিস্ট্রিতে ধামাচাপা দেওয়া হিস্ট্রি, ওরা কখনোই প্রকাশ করবে না এই জিনিসটাকে। সভ্য হতে চাইতো, আমাদের অসভ্য বানিয়ে। তো তারা কি করতো, এই কনভেন্ট স্কুলের মাধ্যমে এই ফার্স্ট টাইম তখন এই কনভেন্ট যে কনসেপ্ট আছে ওটা ইউরোপে স্টার্টেড হয়। যে সমস্ত সন্তানের বাবার পরিচয় নেই, মা রাখছে না, তাদের সরকার এই কনভেন্ট স্কুলের মাধ্যমে শিক্ষা দিত। আর ম্যাকলে মিনিটও ভাবলো এই জিনিসটাই, এদেরকে এত ভালো শিক্ষা দিয়ে লাভ কি আছে, এদেরকে এমন ভাবে শিক্ষিত করবো। ম্যাকলের তো মূল নীতিই ছিল এটা, আমরা এমন এক ইন্ডিয়ান জাতি তৈরি করব, শরীরগতভাবে রক্ত মাংসের শরীরগতভাবে তারা ভারতীয় হবে, মেন্টালিটি হবে ব্রিটিশ, মেন্টালিটি হবে ইউরোপিয়ান কালচারে অন্তর্ভুক্ত। হুম। ওইখান থেকে যেন তারা কোনোভাবেই বের হতে না পারে। আর এরা যদি শত পর্যায়ে শিক্ষার পর্যায়েও যায়, এদের সর্বোচ্চ স্থান হবে ক্লার্ক, সর্বোচ্চ প্রশাসনিক লেভেলে সরকারিভাবে চাকরি করতে গেলে ক্লার্কের উপরে কোনো বড় দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না, কেরানি যেটাকে বলা হয়, একদম খাঁটি বাংলায়। এইরকম তো আমরা অনেককেই দেখি, যেমন ব্রিটিশ পিরিয়ডে যারা ভারতীয় রিসার্চার ছিলেন, তারা কিন্তু কেউ সুযোগ পায়নি। যেমন আমি শিবকর বাপুজি তালপদের কথাটাই বলি,
উনি যখন বা সেটা আমাদের জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্র বসু ক্ষেত্রেও সত্যি। জগদীশচন্দ্র বসুর ক্ষেত্রেও যদি মার্কনি আমাদের মার্কনি রেডিও রেডিওর আবিষ্কারের যে সেটা ক্রেডিট আছে credit- সেটা নিয়ে নিল। নিয়ে নিল। শিবকর বাপুজি তালপদে তিনি রেল ব্রাদার্স কোম্পানি, তখন যত চায়নাতে কিন্তু একটা কনসেপ্ট আছে, ওখানে বাচ্চাদেরকে কি করা হয়, ওদেরকে টেকনোলজি ভাবে কিন্তু অ্যাডভান্স করা হয়। ওরা যে অনেক বাচ্চার এগিয়ে গেছে হ্যাঁ আমি এখন। বলছি আর কি, যে বাচ্চার মাঝে দেখা যায় প্রতিভা খুব ভালো, সরকারিভাবে তাদেরকে প্রচুর পরিমাণে ফান্ডিং দেওয়া হয় শেখানোর জন্য, কোনো কিছু বাদ নেই তারা করে না। তো ইউরোপিয়ানরাও একটা কনসেপ্ট ভারতবর্ষে তৈরি করেছিল, আর এই কনসেপ্টটা হচ্ছে যে যাদের মাঝে একটু বিদ্যা আছে ওদের বিদ্যাকে যে কোনোভাবে যেন আমরা গ্রহণ করতে পারি, লোভ বা লালসা দেখে। এটা ছিল রেল ব্রাদার্স। আপনি যদি হিস্টোরিক্যালি ভাবে ঘাটবেন তাহলে যত বড় বড় মানে দার্শনিক গবেষক আছে ভারতে যারা ছিল, এদের কাছ থেকে নথিপত্র তারা নিত অর্থের প্রলোভন দেখিয়ে তাদের রিসার্চকে আরো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদেরকে গায়েব করে দিত, হুম। আর মানুষ এগুলো নিয়ে কখনোই প্রশ্ন করতো না। যিনি বিমান আবিষ্কারক, যাকে আমরা চিনি হচ্ছে গিয়ে রাইট ব্রাদার্স, 1903 সালে তিনি ফার্স্ট টাইম ইউরোপে বিমানকে তিনি উড়িয়েছিলেন। যখন তিনি বিমানকে উড়িয়েছিলেন সেটার উচ্চতা ছিল 100 ফুট, এবং 100 ফুট পর সেটা ডিস্ট্রয় হয়ে যায়, মানে ভেঙে চুরে মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে গেলে অনেক ভারতীয় এই জিনিসটা জানে না, ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে না। 1903 সালে রাইট ব্রাদার যখন বিমান উড়ান তার ঠিক 8 বছর আগে মুম্বাইয়ের কোনো একটা জায়গায় শিবকর বাপুজি তালপদে, শিবকর বাপুজি তালপদে নামের একজন ব্যক্তি বিশাল মানে একটা ভরা জনসভার সম্মুখে তিনি ফার্স্ট টাইম বিমানকে উড়িয়েছিলেন, রাইট ব্রাদার্সের 8 বছর আগে। আপনি যদি দেখবেন ইউটিউবে সার্চ করবেন এই নিয়ে ভিডিও আছে, কিন্তু যারা ভিডিও বানাচ্ছে তো ওরাও মানে ওইখানে ওই বলছে এই বিষয়গুলোকে, কিন্তু ওই তথ্যবহুল ভাবে প্রচার করলেও সেটাকে এবার কিছু কিছু জায়গায় সেখানে বলছে ধারণা করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা হয়েছিল এই জিনিসটাকে কেউ বলছে না, সবাই শুধু বলছে ধারণা হয়েছিল। এখন এর প্রমাণও কিন্তু আছে, বিমান যে উড়িয়েছিল তার প্রমাণও আছে। ঐতিহাসিকভাবে দেখা যায়, ইতিহাস ঘাটলে সেইখানে শিবকর বাপুজি যখন বিমান উড়িয়েছিল সেটা 1500 ফুট উপরে উঠেছিল, 1500 ফুট উপরে উঠেছিল এবং রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে। ওই সময় ছিল কিন্তু এটা রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে তিনি 1500 ফুট পর্যন্ত উপরে উঠিয়েছিলেন। তো ওনার ইচ্ছা ছিল এটাকে আরো, এই গবেষণাকে আরো মানে ডেভেলপ করা। আর উনি যে গ্রন্থ গেটে এই বিমান তৈরি করেছিলেন সেটা হচ্ছে বিমান শাস্ত্র, যা অগস্ত্য ঋষি আজ থেকে 4000 বছর আগে লিখে গেছে। ইভেন আমাদের সনাতন শাস্ত্রের একটা খুবই মূল্যবান একটা শাস্ত্র এটা, বিমান শাস্ত্র। এইটা খুব ইন্টারেস্টিং। আপনি একটু যদি বলেন এই যে বিমান শাস্ত্র ব্যাপারটা কি? এইখানে মানে মূলত কিভাবে বিমানকে তৈরি করতে হয়, বিমানকে বিমানকে কিভাবে কত তৈরি বছর করতে আগে হয়। লেখা এটা? 4000 বছর আগের ঘটনা এটা। আমাদের যে ভারতের যুবগোষ্ঠী আছে মনে হয় না এটা কেউ জানে, কারণ শেখানো না হলে জানবেটা কোত্থেকে। হুম। আর রিসার্চের প্রচুর পরিমাণে অভাব। আমরা তো যেগুলো দেখি চোখের সামনে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি, এর ভেতরে কি আছে, ডিপতে কি আছে, ওইগুলো কখনোই আমরা ভাবি না। একই জিনিস হয়েছিল শিবকর বাপুজি তালপদের ক্ষেত্রে। সে যখন বলল যদি ফাইন্যান্সিয়াল ভাবে আমাকে সাপোর্ট করা হয় আমি এটাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারি। তাকে বলা হলো তুমি ডকুমেন্টস দাও, কি কি তোমার রিসার্চের বিষয় আছে সব দাও। সে দিল সবকিছু সরল মনে। 3 বছরের জন্য তিনি গায়েব। 3 বছর পর তিনি ভারতে এসেছিলেন বা তাকে মেরে ফেলা হয়েছিল এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশন পাওয়া যায়নি। কোনো কোনো মানুষের বক্তব্য হচ্ছে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছিল। তার ঠিক 8 বছর পরেই রাইট ব্রাদার্স বিমানকে ওড়ায়। এর আগে তাদের মাঝে এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না। এই যে বলা হয় যে বিজ্ঞান বনাম সনাতন ধর্ম, আরেকটা কনসেপশন সেটা হচ্ছে বিজ্ঞান এবং সনাতন ধর্ম। এই ব্যাপারটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, ধর্ম এবং বিজ্ঞান, যেখানে ধর্ম বনাম বিজ্ঞান নয়। তা যেহেতু আপনার প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান বনাম হচ্ছে সনাতন ধর্ম, দুটোর মাঝে বা বিজ্ঞান এবং সনাতন ধর্ম, বা বিজ্ঞান এবং সনাতন ধর্ম দুটোর মাঝে তফাৎটা কি বা দুটো কি একই আছে কিনা। সনাতন ধর্ম কখনোই বিজ্ঞানের বাইরের কিছু ছিল না। হয়তোবা যেটা আমরা দেখি কলোনিয়াল যে হিস্ট্রি আছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের যে বর্বরতাপূর্ণ একটা শাসন ব্যবস্থা ছিল ভারতীয়দের ক্ষেত্রে, সেইখানে যদি আমরা সূত্রপাতে দেখতে পারি
যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করেছিল 1618 1618 খ্রিস্টাব্দে, তখন থমাস র তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় দিল্লির যিনি শাসক ছিলেন জাহাঙ্গীর, আমরা সবাই জানি এটা। তো জাহাঙ্গীরের কাছে তিনি বলছিলেন, যেহেতু আপনি হচ্ছেন এই ভারতের রাজা, অতএব আপনার ইনস্ট্রাকশনে আমাকে এখানে ঢুকতে হবে। তো তার মূল ইচ্ছা ছিল ভারতে বিজনেস পারপাসে ঢোকা। ওরা জাহাঙ্গীরের কাছে প্রস্তাব দিয়েছিল যে আমরা সুরাট শহর থেকে শুরুটা করব, এই যাত্রাটা। সুরাট থেকে আমরা যাত্রাটা শুরু করব। এখন সুরাট যাওয়ার পেছনের কারণটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1680-তে ভারতে ঢোকার আগে একজন ইউরোপিয়ান লেখক ভারতে এসেছিল, যে পুরো ভারতবর্ষে 17 বছর অতিবাহিত করেছিল, 17 ইয়ার্স। এই 17 বছরের মাঝে 3 বছরই সে ইন্ডিভিজুয়াল টাইম স্পেন্ড আউট করেছে সুরাট শহরে। এবং তিনি তার ডায়েরিতে লিখে গেছেন যে সুরাটে যে পরিমাণ সম্পদ আছে, ওখানে যে বন্দরগাঁওয়ের পাশাপাশি, মানে সুরাট বন্দর থেকে আশেপাশে যে ঘরগুলো আছে, শুধু বন্দরের আশেপাশে নয়, পুরো সুরাট শহরে যে ঘর বাড়িগুলো আছে, ওখানে ওরা বিশাল বড় বড় বোঝা করে তারা ওই সোনা বা রূপোর কয়েন রেখে দিয়েছে। এটা ছিল ভারতের মানে অর্থনৈতিক অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢোকার আগে। এবার যখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়েছিল, তো একজন বিখ্যাত লেখক আছেন শশী থারুর, হুম তার একটা বই হচ্ছে দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার অফ ইন্ডিয়া। হুম সেখানে তিনি স্পষ্টভাবে মেনশন করেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার অ্যাসেট মানে অর্থনৈতিক অবস্থান ছিল শূন্য। এবং ম্যাক্সিমাম মানুষ, ইউরোপিয়ানও ম্যাক্সিমাম মানুষ এটা বিলিভ করতেন বা বিশ্বাস করতেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল জলদস্যু, বা জলে যারা থাকে না, জাহাজ নিয়ে ওই ডাকাতি, হামলা, লুটপাট করা। তো এইরকম একটা ব্যক্তিত্বই অ্যাকচুয়ালি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষে। অ্যাকচুয়ালি লুটপাট করে অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা লেভেলে এসেছিল, হুম লুটপাট করি। হুম এটা আমরা অনেকেই জানি এই জিনিসটা। কথিত আছে রবার্ট ক্লাইভ 1757-এ শুধুমাত্র কলকাতা শহর থেকে, আমি পুরো ইন্ডিয়া বলছি না, শুধুমাত্র কলকাতা শহর থেকে 900 জাহাজ, এক একটা জাহাজের ক্যাপাসিটি হচ্ছে 70 মেট্রিক টন, 1 টন ইকুয়াল 1000 কিলো। তাহলে 70 মেট্রিক টন করে 900 জাহাজে করে শুধু কলকাতা শহরকে লুটপাট করেছে। তাহলে যে সোসাইটি ভারতকে সংস্কৃতবান শেখানোর জন্য বা আদর্শ করার জন্য, তারা যেটা বলে থাকে আর কি, আপনি যদি যাবেন হচ্ছে গিয়ে ইউরোপিয়ান মানে কান্ট্রি, ব্রিটিশ হিস্ট্রিতে দেখানো হয় যে ওরা আমাদের এখানে যাবেন সভ্যতা সেখানে, এনেছে। হ্যাঁ। ব্রিটিশ হিস্ট্রিতে যদি আপনি যাবেন, ব্রিটিশ সিস্টেমে, সেখানে যদি ওখানকার যারা ইয়ং জেনারেশন বা ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা পড়ছে, ওখানে পড়াশোনা করছে, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করবেন যে তোমরা 200 বছর ভারতকে লুটপাট করেছিলে, শাসন করেছো, এত কিছু করেছো, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ওরা এটাকে কখনো স্বীকার করবে না, কারণ তাদেরকে শেখানো হয় না এই জিনিসগুলো। কেন শেখানো হয় না? এটা শুধু ইউরোপের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা দেশেরই একই সিস্টেম। এটা মানে আমার পাস্ট সম্পর্কে আমি কোনোভাবেই শশী ধারণা থারুর করা আমি একটা ডিবেট দেখছিলাম, যখন ওনাকে বলা হচ্ছিল ইংল্যান্ডে, উনি খুব স্পষ্টতই বললেন যে ব্রিটিশ যখন ভারতবর্ষের বুকে এসেছিল, ইন্ডিয়া ওয়াজ কন্ট্রোলিং 25% অফ জিডিপি অফ এন্টায়ার ওয়ার্ল্ড। মানে গোটা 25% জিডিপি পৃথিবীর 25% জিডিপি ভারতবর্ষ কন্ট্রোল করতো। যখন ছেড়েছে তখন সেটা 1.2%-এরও নিচে, এবং একটা বৈভবপূর্ণ দেশে এসে ওরা একটা দারিদ্র সীমার নিচে থাকা দেশ ছেড়ে গেছে। সো এইটা খুব সর্বজন বিদিত। আজকে ওয়ার্ল্ড হিস্ট্রি ঘাটলে মোটামুটি ইন্টারনেট যে ব্রিটিশরা করে, তারা বুঝতে পারবে যে হোয়াট দে হ্যাভ ডান। এবং প্রচুর পরিমাণে ফলস ন্যারেটিভ ছড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে। প্রচুর। তো যেটা আপনি প্রশ্ন করছিলেন যে সনাতন ধর্মের সঙ্গে সায়েন্সের কোনো কানেকশন আছে কিনা, সূত্রই হচ্ছে ভারত থেকে। সূত্রই হচ্ছে মডার্ন সায়েন্সের সূত্র হচ্ছে ভারত থেকে। অপেনহাইমার যিনি আছেন, তিনি যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন, বা নিউক্লিয়ার বা পারমাণবিকের যিনি জনক আছেন, তো তিনি গীতার থেকে একটা শ্লোক পড়ে কোট করছেন যে যে বিস্ফোরণ এখনো আমি আমার চোখের সামনে দেখছি, এটা ভগবদ্গীতায় অনেক আগেই ভারতীয় দর্শনে লেখা ছিল। কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিচ্ছিলেন, তখন অর্জুনকে তিনি বলছেন, তুমি যে এখানে দেখতে পাচ্ছ, এই যুদ্ধক্ষেত্রে বিশাল বিস্ফোরণ হবে,
অনেক অনেক সৈন্য সেখানে প্রাণ হারাবে, 64 কোটি সৈন্য সেখানে প্রাণ হারাবে, হারিয়েছিল। এত বিশাল বড় একটা যুদ্ধ হয়েছিল সেখানে। তো ভগবত গীতার ওই কোটটাকে তিনি কোট করছেন, এই শ্লোকটাকে তিনি কোট করছেন, যে এই যে বিস্ফোরণ আমি দেখছি, এই বিস্ফোরণ ভগবত গীতাতে অলরেডি আছে, যে মহাবিশ্বের প্রলয়ও আমি, মহাবিশ্বের স্থিতিও আমি, হুম মহাবিশ্বের প্রলয়ও আমি, স্থিতিও আমি। এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমার উপস্থিতি নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেইগুলো। তো সেখানে যখন অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, তো তার যে কেমন বিস্ফোরণ, গীতায় যেভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে, অপেনহাইমার সেই কথাই বলছে। তাহলে কিভাবে সনাতন সংস্কৃতি বিজ্ঞানের বাইরে হতে পারে? এখানে প্রত্যেকটা রিচুয়ালের সঙ্গে সায়েন্স ওতপ্রোতভাবে কানেক্টেড। আমরা হয়তোবা যে ব্লাইন্ড ফেইথের জায়গা থেকে দেখি বা রিসার্চ করি না বিধায় আমরা বুঝতে পারি না যে এটা কি সনাতন ধর্মটা যেটা আছে, যেটাকে আমরা মানছি, ছোটবেলা থেকে দেখছি, এটার মাঝে যে সত্যিকার অর্থে কোনো বিজ্ঞানের সংস্পর্শ আছে কিনা নেই, শেখানো হয়নি সেইভাবে আমাদের। কিন্তু আপনি যেটা বলছেন তার সাথে এটাও তো সত্যি, আমি এই প্রসঙ্গেও আসছি যে বহু কুসংস্কার আমাদের সাথে জড়িয়েও ছিল। কি ধরনের কুসংস্কার যেমন ছিল? আমি আপনাকে বলছি যে আপনার সাথে কথা হচ্ছিল যে এই যে ধরুন সতীদাহ প্রথা, এইটা নিয়ে আপনি যদি বলেন যে এটার উৎপত্তি কেন এবং কেন সমাজে এইরকম একটা প্রথা চালু হয়েছিল। সতীদাহ প্রথা বলতে ভারতে কোনো কিছুই ছিল না। হুম সতীদাহ প্রথা বলতে ভারতে কোনো কিছু ছিল না। আমি আবারও রিপিট করছি, এটা জৌহার ছিল। জৌহার আর সতীদাহ দুটো আলাদা জিনিস। ভিজুয়ালাইজেশন যদি আমরা দৃষ্টির মাধ্যমে দেখি, তাহলে 1000 খ্রিস্টাব্দে ফার্স্ট জৌহার হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী সংযুক্তা, হুম জয়চাঁদের যিনি কন্যা ছিল। জয়চাঁদ আর পৃথ্বীরাজের সম্পর্ক আমরা জানি। জয়চাঁদ, তার ইচ্ছা ছিল দিল্লির শাসক হওয়ার। এখন পৃথ্বীরাজ চৌহান তো খুবই পরাক্রমী রাজা ছিলেন তিনি। পৃথ্বীরাজ চৌহান চাইলে দিয়ে দিতে পারতেন, কিন্তু জয়চাঁদের সেই ক্যাপাসিটি ছিল না দিল্লির গদিকে সামলানোর। দিল্লির গদিকে সামলানোর মতো ক্যাপাসিটি ছিল না জয়চাঁদের। আর তখন যিনি এসেছিলেন, ঘড়ি, মোহাম্মদ ঘড়ি, তার সঙ্গে 17 বার পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হয়। পৃথ্বীরাজ চৌহান 17 বারই তাকে প্রাণ ভিক্ষা দেয়। কিন্তু লাস্ট টাইম জয়চাঁদের সহযোগিতায় পৃথ্বীরাজ চৌহানকে রাতের আড়ালে, গভীর রাত্রে, তাকে যে কোনোভাবে তার যে ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে তাকে তুলে নিয়ে আসা হয় এবং প্রচুর পরিমাণে টর্চার করা হয়। লাস্ট জীবনে বলা হয় তাকে অন্ধ করে ফেলা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল তাকে। তখন তার স্ত্রী, তিনি জৌহার হয়েছিলেন। আপনি দেখবেন এঙ্গেজমেন্ট, যেটা আমরা ভাবি যে এটা খ্রিস্টানটি থেকে এসেছে, ক্যাথলিক যে কালচার আছে সেখান থেকে এসেছে, অ্যাকচুয়ালি ক্যাথলিক কালচার নয় এটা। একদম খাঁটি ভারতীয় যে ক্ষত্রিয় ছিল তাদের কালচার ছিল এটা। হুম ভারতীয় ক্ষত্রিয় রাজারা যখন কোনো কন্যা নির্বাচন করতেন, দেখে যাদেরকে ভালো লাগতো, তখন তাদের বিয়ে এক পর্যায়ে হয়ে যেত এই আংটি বদলের মাধ্যমে, যেটাকে আমরা এখন জানি আশীর্বাদ। বিয়ের আগে আশীর্বাদ করে না কেউ, হয়তো বা সোনার চেইন দিয়ে দিল, আংটি পরিয়ে দিল। তো এই এঙ্গেজমেন্ট যে প্রথা, এটা ভারত থেকেই এটাকে নেওয়া হয়েছে। তো ওই আংটি যখন দেওয়া হতো, এটা অনেক ইতিহাসবিদ এটাকে মানে, এই আংটি যখন দেওয়া হতো যে কন্যাকে দেওয়া হতো ক্ষত্রিয় রাজা, তো এই আংটি হচ্ছে তার পতিব্রতার মূল বিষয়। তো সেই সময় রাজাদের মাঝে যুদ্ধ হতো। ধরুন আমি একটা রাজ্যের রাজা, আপনি একটা রাজ্যের রাজা, আমি যে কোনোভাবে আপনাকে পরাজিত করে ফেলেছি, তো আপনার পুরো রাজ্যই আমার, আপনার স্ত্রীও আমার, এটা ভারতীয় মানুষের মাঝে না থাকলেও মিডিল ইস্টের যারা আছে তাদের মাঝে এই কনসেপ্ট ছিল। তাদের এই কনসেপ্টটা ছিল যে শুধু আপনার রাজত্ব নয়, আপনার যা কিছু আছে সমস্ত কিছুই আমার, স্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছুই আমার। তখন সেই স্ত্রীরা কি করতো, সেই বর্বর রাজার হাত থেকে বাঁচার জন্য ওই যে আংটিটা দিত না, ওই আংটির উপরে যে মেটাল থাকতো, এটা এক ধরনের বিষাক্ত ধাতু থাকতো। তো ওই আংটির থেকে ধাতুটাকে সরিয়ে তারা খেয়ে নিত। খাওয়ার পরপরই মোটামুটি 5 মিনিটের মাধ্যমে তার মৃত্যু হয়ে যেত। 5 মিনিটের মাধ্যমে তার মৃত্যু হয়ে যেত। তো এটা সনাতন শাস্ত্রে আছে, নিজের সেফটির জন্য নিজেকে শেষ করে দাও। হুম এখন যদি এখানে একটু গোলমাল লাগে, তাহলে আমি বলে দিই, আত্মরক্ষার জন্য আত্মহত্যা করা কখনোই পাপ নয়। আত্মরক্ষার জন্য, এটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে।
কারণ মহিলাদের সব থেকে বড় সম্মান হচ্ছে তার সতীত্ব, হুম সব থেকে বড় সম্মানটাই হচ্ছে তার সতীত্ব। তো এই কারণে সনাতন সংস্কৃতিতে বলা হয় যে 36 ওয়ে আছে, 36টা পন্থা আছে নিজেকে শেষ করার। করুণার জীবন কখনোই ক্ষত্রিয়রা নিত না, হুম করুণার জীবন কখনোই ক্ষত্রিয়রা নিত না। হেরে গেছে, তুমি আমায় মেরে ফেলো, যদি আমি ফিরে যাই তাহলে আমি লজ্জিত রাজা। এই ছিল ভারতীয় বীরদের কনসেপ্ট। আমি হেরে গেছি, তো তুমি যদি না মারো আমি নিজেকে শেষ করে দেব। মহাভারত রামায়ণে অনেক স্টোরি আছে এরকম। ইভেন মধ্যপ্রাচ্যের যারা ভারতের সঙ্গে 1000 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ থেকে তো শুরু হয়েছে, 1000 তো নয়, 600 খ্রিস্টাব্দ থেকে 1600 পর্যন্ত যারা ছিল, অনেকে ছিল, অনেক মহিলারা ছিল, সতীত্ব দেবে না কিন্তু মস্তক ছেদন করে দিয়ে দিয়েছিল। এইবার আমরা আসি 1293, 1293 খ্রিস্টাব্দ। তখন চিত্তরের রাজপ্রাসাদ, রাওয়াল রতন সিং, পদ্মাবতীর বিশাল হিস্ট্রি তো আমরা সবাই জানি। চিত্তরের রাজপ্রাসাদে রাওয়াল রতন সিংকে বিবাহ করেছিলেন পদ্মাবতী, চিত্তরের রাজপ্রাসাদে তিনি থাকতেন। তো সেই সময় একজন বর্বর রাজা ছিলেন যিনি হচ্ছেন আলাউদ্দিন খিলজি। আর খিলজি সম্পর্কে যদি একটু ভালোভাবে আমরা পড়াশোনা করি, এ যে কতটুক মানে দুশ্চরিত্রের ছিল তা কল্পনাতীত। অকারণে যুদ্ধ করত, কোনো কারণ নেই। রাজত্ব দখল, হ্যাঁ ঠিক আছে, তুমি ধন সম্পদ রাজ্য দখল করো, কিন্তু সেই রাজ্যে যত কুমারী নারী ছিল, দেখতে সুন্দর, তাদেরকে যৌনদাসী বানিয়ে রাখা হতো। তো তাদের মূল ইন্টেনশন এটাই ছিল, সেক্সুয়াল লাইফ উপভোগ করা যে কোনো ভাবে। এটা দেনাই করার কিছু নয়, ইতিহাস বারবারই প্রমাণ করছে সেটাকে। তো এখন কোনো ক্রমে আলাউদ্দিন খিলজি জানতে পারে যে চিত্তরের রাজপ্রাসাদের যিনি রানী আছেন পদ্মাবতী, সে খুব সুন্দর। আর সে এতটাই সুন্দর, ওই সময় মানে 1303 খ্রিস্টাব্দে, 1293 থেকে 1303 খ্রিস্টাব্দে, তো ওর মানে কাছাকাছি আসতে পারে এরকম সুন্দর আর কেউ নেই, এত সৌন্দর্য ছিল তার। আলাউদ্দিন খিলজি যে কোনো ভাবে ফার্স্টে অতিথি হয়ে গিয়েছিল সেই রাজ্যে, যে একবার তো দেখি অতিথি হয়ে তাকে দেখা যায় কিনা। তো রাওয়াল রতন সিং যে কোনো ভাবে বুঝতে পেরেছিল তার মনোভাবটা কি। তো তার স্ত্রীকে প্রেজেন্টেশন করেনি আলাউদ্দিন খিলজির সম্মুখে। অতিথেয়তা করেছে, নিজেরাই করেছে, স্ত্রী ছাড়া। আলাউদ্দিন খিলজি তো বুঝতে পেরেছে বিষয়টা কি। তখন সেও মানে পয়েন্টে পয়েন্টে কথা বলে যে কোনো ভাবে পদ্মাবতীকে দেখার বড় ইচ্ছা, আর ও দেখাতে দেবে না, কারণ সে তো বুঝতে পারছে। রাওয়াল রতন সিং যে কোনো ভাবে বুঝতে পারছে তার মূল মনোভাবটা কি। আগে তো ছিল গুপ্তচর, কি কারণে একটা রাজ্যের রাজা আমার সঙ্গে ভিজিট করতে আসবে, তখন তো আর ওই টেলিফোনে বলার মতো কিছু ছিল না, গুপ্তচরটাই তার আগে বলতো যে এই ধরনের মনোভাব আছে। তো তখন এই কারণেই আলাউদ্দিন খিলজি যুদ্ধ ঘোষণা করলো। কোনো কারণ নেই, রিজন একটাই, তোমার স্ত্রী আমাকে দিয়ে দিতে হবে। যুদ্ধ ঘোষণা হলো। এবার কোনো ক্ষত্রিয় রাজা তো আর চুরি পরা নয়। আমরা দেখি যে রাজপুত যারা ঘরোয়ানার আছে এরা খুব মানে দুঃসাহসী ছিল, সবকিছু করতে পারতো এরা, আর পরাক্রমীও প্রচুর ছিল। অল্প সৈন্য হতে পারে কিন্তু হার মানতো না কখনো তারা। তো রাওয়াল রতন সিং এর কাছে যখন প্রস্তাব আসলো যে আলাউদ্দিন খিলজি যুদ্ধ ঘোষণা করেছে, আলাউদ্দিন খিলজি 3 লক্ষ সৈন্য একত্রিত করেছে, আর রাওয়াল রতন সিং টেনে হেঁচড়ে 25,000, হুম 25,000। একদিকে 25,000 সৈন্য, আরেকদিকে আলাউদ্দিন খিলজির মুসলিম যে শাসক আছে, মুসলিম জনগোষ্ঠীর যারা আছে তাদেরকে নিয়ে 3 লক্ষ সৈন্য প্রস্তুত। ইন্টেনশনটা কি? আপোষে তোমার স্ত্রীকে দিয়ে দাও, নাহলে যুদ্ধ করে নেব। এটাও অ্যাকচুয়ালি ওই রাম রাবণের কনসেপ্টের মতোই হয়ে গেল। যাই হোক, সেইখানে রাওয়াল রতন সিং আরো যত রাজপুত রাজারা আছে তাদেরকে খবর দিল। তো ওরাও তাদের স্ত্রীদের নিয়ে এসেছে। তো চিত্তরের রাজপ্রাসাদে 16,000 রানীকে রাখা হয়েছিল, আর 16,000 রানীর যারা রাজারা ছিল সকলেই রাওয়াল রতন সিং এর সঙ্গে যুদ্ধে পার্টিসিপেট করেছিল। এই টোটাল এভারেজ তাদের রাজা প্রজা মিলিয়ে 25,000, 25,000। 25,000কে একত্রিত করে যুদ্ধ শুরু হলো, বিশাল যুদ্ধ হলো। তো এক পর্যায়ে এমন যুদ্ধ হচ্ছে যে ওই 25,000 সৈন্য রীতিমতো প্রায় প্রচুর সৈন্যকে মেরে ফেলছে হুম আলাউদ্দিন খিলজির।
তো আলাউদ্দিন খিলজি যে কোনোভাবে বুঝতে পেরেছে যদি ছলনার আশ্রয় না নেওয়া হবে তাহলে এদের সঙ্গে এই ধরনের যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। পিছন থেকে তাকে বাণ নিক্ষেপ করা হলো, পিছন থেকে তাকে বাণ নিক্ষেপ করে তাকে মারা, মানে যুদ্ধের নিয়মের বাইরে। আর কোনো ক্ষত্রিয় রাজা এই জিনিসটা করতো না, বিশেষ করে সনাতন সংস্কৃতির। যার হাতে অস্ত্র নেই তাকে প্রাণ ভিক্ষা দেবে, যার হাতে অস্ত্র নেই তাকে প্রাণ ভিক্ষা দিবে। যে যুদ্ধ করতে করতে বুঝতে পেরেছে যে আমি এর সঙ্গে পারবো না, সঙ্গে সঙ্গে যদি অস্ত্র ছেড়ে দেয়, স্যারেন্ডার করে দেয়, তাকে প্রাণ ভিক্ষা দেবে। কিন্তু এই ছল কপটে মারা, এটা তাদের মাঝে কখনোই ছিল না। তো রাওয়াল রতন সিংকে যখন পিছন থেকে বাণ নিক্ষেপ করা হলো, তো যে রাজারা তার আশায় এখানে এসেছিল, মানে তাকে ভরসা করে, রাজা হেরে গেছে, মন তো উইক হবে, দুর্বল হয়ে গেছে সবার। তাই এক পর্যায়ে এমন যুদ্ধ হলো সবাই পরাজিত হয়ে গেল। আর এই খবর গিয়ে পৌঁছায় রানীদের কানে। পদ্মাবতী আরো 16,000 রানী ওখানে ছিল। তো ওরা ভাবছে যে এখন তো আমরা সেফ জোনে নেই, কারণ যারা আমাদের প্রোটেক্টর ছিল তারাই শেষ। তখন রানীরা ডিসাইড করলো যে এরা যদি আমাদের এখানে একসঙ্গে পায়, যদি আমাদের একসঙ্গে এখানে পায়, তারা যে ইচ্ছার জন্য আমাদের এখানে এসেছিল সেই ইচ্ছা তারা পূর্ণ করবে, শারীরিক চাহিদাকে পূর্ণ করা। এখন আমি ফার্স্টে বলেছিলাম যে সনাতন ধর্মে 36 ওয়ে আছে, 36টা পন্থা আছে, 36টা পন্থা আছে আত্ম বলিদান বা উৎসর্গ করার, যেটাকে আমরা বলি আত্মহত্যা। আপনি হ্যাঙ্গিং হতে পারেন, শিরা কেটে দিতে পারেন, বিষ খেয়ে নিতে পারেন, জলে ডুবে যেতে পারেন। আর এই 36টা পন্থার মাঝে সব থেকে ডেঞ্জারাস এবং ভয়ানক মৃত্যু হচ্ছে অগ্নিতে দগ্ধীভূত হওয়া, আগুনে ঝাঁপ দিয়ে মরা। এখন প্রশ্ন হলো, এতগুলো পন্থার মাঝে আগুনকেই কেন বাছাই করে নিল 16,000 রানী? কি কারণ এটার? হাত কেটে মরতে পারতো, জলে ডুবে মরতে পারতো, বিষ খেয়ে মরতে পারতো, যে কোনোভাবে মরতে পারতো। আগুনে পুড়ে মরার কি কারণ? ইংরেজিতে একটা শব্দ আছে ন্যাক্রোফ্যালিয়া, সেক্স উইথ ডেড বডিস। মারা গেলে যদি শরীর অক্ষত থাকবে, সেই শরীরের সঙ্গেই কাজ হবে। আচ্ছা, মূল কনসেপ্ট হচ্ছে এটা। মারা গেছে, শরীর তার অক্ষত আছে। এখন মরে গেলে যে শরীর ফ্যাকাশে তা কিন্তু নয়, ইনস্ট্যান্ট মরা সে। তার শরীরে যে গ্ল্যামার আছে না, ঠিকঠাকই আছে। তো যেটা ভোগ করে আমি করে নিতে পারি সেখানে। এইখান থেকে ন্যাক্রোফিলিয়া, সেক্স উইথ ডেড বডিস। আর তারা এতটুক সতীত্বের পরাকাষ্ঠা ছিল, তারা এতটুক সতীত্বের পরাকাষ্ঠা ছিল, মৃত্যুর পরে আমার শরীরের সঙ্গে যেন এই ধরনের হীন প্রকার আচরণ না হয়, তাই শরীরকে শেষ করে দিয়েছিল পূর্ণরূপে। মুখে তুলসী পাতা, হাতে গঙ্গা জল নিয়ে 16,000 রানী একসঙ্গে জোহার হলো। এখনো সেই কুণ্ড আছে, যে বিশাল কুণ্ডে তারা ঝাঁপ দিয়েছিল। কিন্তু আপনি দেখুন তো, ম্যাক্সিমাম হিস্ট্রিয়ান যারা আছে না, এই জিনিসগুলোকে এইভাবে কখনোই বলবে না। এখন বলা যেতে পারে তাহলে সতীদাহ প্রথা কি ভারতে ছিলই না? আমি ডিনাই করবো না যে ছিল না। পরবর্তী সময় এটা ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি হয়েছে, মিস ইউজ হয়েছে, মিস ইউজ হয়েছে প্রচুর পরিমাণে, এরকম এবং শাস্ত্রীয় প্রোপাগান্ডা প্রচুর পরিমাণে ছড়ানো হয়েছে। প্রপাগান্ডা হচ্ছে। বেদের মাঝে একভাবে স্পষ্ট করে বলা হয়েছে, যখন তোমার স্বামী মারা গেছে তুমি স্বাধীন, তুমি ইচ্ছাকৃতভাবে অন্যকে বিয়ে করতে পারো। বেদ বলছে এই কথা, ঋগ্বেদে বলছে। বেদের মাঝে একটা জায়গায় বলা হচ্ছে, উঠে দাঁড়াও হে নারী, জীবিত মানুষের জগতে ফিরে আসো, যার পাশে তুমি শুয়ে আছো সে আর জীবিত নয়। বেদ বলছে এই কথা, ঋগ্বেদ 10 সূক্ত 18 মণ্ডল 8 নম্বর শ্লোক। উঠে দাঁড়াও হে নারী, উঠে দাঁড়াও হে নারী, জীবিত মানুষের জগতে ফিরে আসো। তারপর বলছে, যার পাশে তুমি শুয়ে আছো বা শুয়েছিলে সে আর জীবিত নেই। নারীকে ফ্রিডম দিয়েছে এখানে। আরেকটা বিষয় আমার এখানে বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়, এটা বিশাল একটা হিস্ট্রি আছে, আমরা অনেকেই, যাই হোক ওইটা আমি টানছি না। এরপরে আরেকটা জায়গায় বলা হচ্ছে পরাশর স্মৃতিতে, সেখানে বলা হচ্ছে যে স্বামী মারা গেলে, হারিয়ে গেলে, সন্ন্যাস নিলে বা অক্ষম হলে বা পতিত হলে নারী অন্য কাউকে স্বেচ্ছায় বিবাহ করতে পারে। স্বামী মারা গেলে, অক্ষম হলে, পতিত হলে, সন্ন্যাস হলে, স্বামী যদি হয় এটা, তাহলে স্ত্রী অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে পারে।
বেদ বলছে, পরাশর স্মৃতি বলছে, আরো বিভিন্ন শাস্ত্রে আছে এই ধরনের রেফারেন্স। কাউকে ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে সনাতন সংস্কৃতি মেরে দিবে, এই সংস্কৃতি যেটা আমরা দেখতে পাই ব্রিটিশ পিরিয়ডে, এর আগে কিন্তু ছিল না। এর আগে মাইথোলজিতেও এই ধরনের কোনো সিস্টেম ছিল না। তো যারা সনাতন সংস্কৃতিকে ভালোবেসেছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করেছে, তারা এই ধরনের আচরণ কেন করবে? কারণ ব্রিটিশ তথা মুঘলদের বারবারই যাদের সম্মুখীন হতে হয়েছে ব্রাহ্মণ। এই জন্যই তো ব্রাহ্মণকে বলা হয় সমাজের মস্তক। এখনকার ব্রাহ্মণের কথা বলছি না আমি, যারা শিষ্টাচার ব্রাহ্মণ ছিল তৎকালীন সময়, যারা শিষ্টাচার ব্রাহ্মণ ছিল, এদের জন্য অনেক কিছু তারা করতে পারেনি। কারণ এক একটা গ্রামে একটা নয় 4-5টা করে ব্রাহ্মণ থাকতো, খুব শিক্ষিত। আর ব্রাহ্মণদের কাজ হচ্ছে যাজন, যজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহ। একজন রিয়েল যে ব্রাহ্মণ, শাস্ত্রীয় ভাষায় ভগবদ্গীতাতে তাই বলা হচ্ছে, যাজন মানে যজমানি করা, যজন মানে শেখানো, পঠন মানে বিদ্যা অর্জন করা, পাঠন মানে বিদ্যা দান করা, দান মানে ভিক্ষাবৃত্তি করা, প্রতিগ্রহ মানে যদি আজকে আমি ভিক্ষা করে 100 টাকা উপার্জন করি, আমার আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার 50 টাকা খরচায় হয়ে যায়, আজকের দিনে আমি বলছি মানে ওই সময়টার সময়, যে কোনো একটা সময় যদি আমার 50 টাকায় কমপ্লিট হয়ে যায়, তাহলে আমার কাছে কত রইলো এক্সট্রা? 50 টাকা। ওটা আমি আমার কাছে ফান্ডিং রাখবো না, যার নেই তাকে আমি দেব। এটাই হচ্ছে প্রতিগ্রহ। এই ছিল ব্রাহ্মণের নীতি। এখন এখানে দেখবেন ব্রাহ্মণদের ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। কেন এই জিনিসটা? কারণ ব্রিটিশ যারা ছিল, তাদের মূল কনসেপ্ট এটা ছিল, ফার্স্ট একটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, এক ধর্ম আরেক ধর্মের সঙ্গে মার লাগিয়ে তাদের জনপ্রিয়তা বা পপুলারিটিকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে, যুদ্ধ করে তো যে কেউ জয়ী হতে পারে, কিন্তু মনের উপরে বিজয়ত্ব লাভ করাই প্রকৃত যোদ্ধা। তো ব্রিটিশদের মূল কনসেপ্ট ছিল, শিক্ষা যদি এদেরই থাকে, তাহলে এদেরকে দাস বানানো কখনো সম্ভব নয়। শিক্ষাটাকেই আমরা এমন সিস্টেমে করব যে এরা এদের হিস্ট্রি পড়ে যেন সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে, হিস্ট্রি চেঞ্জ পুরোপুরি ভাবে। আপনি ভারতের যে ঐতিহ্যবাহী হিস্ট্রি আছে, সেটাকে কোনোভাবেই আপনাকে পড়ানো হবে না। এইখানেই মন্দির টন্দির যা কিছু আছে সব শেষ। অর্থাৎ শারীরিকভাবে না, মানসিকভাবে আপনাকে আক্রমণ করা হয়েছে। আরো সতীদাহ নিয়ে আরো কথা আছে। এখন দেখুন, আরো কিছু পয়েন্ট আমি বের করছি আপনার কাছে। এরপর যে জিনিসটা শেখানো হয়, 1825 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে তিনি প্রস্তাব রাখলেন যে কোনো ভাবেই সতীদাহ প্রথা বন্ধ করা উচিত। ঠিক আছে। এখানে আরেকটা বিষয় বলা হয় যে রাজা রামমোহন রায় নিজের বৌদিকে দেখেছিলেন সতীদাহ হতে, তো ওইটা তার ভেতরে আরো ক্ষোভ, আরো বিতৃষ্ণা জন্মায়। ঠিক আছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে জবরদস্তি, ফোর্স ক্রিয়েট। এটা মানি আমি, তবে যেটুকু বলা হয় অতটুকু হয়নি, যেটুকু বলা হয়েছে ততটুকু নয়। অ্যাকচুয়ালি সতীদাহ হতো না, জওহার হতো নিজের সতীত্বকে রক্ষা করার জন্য, যেটা আমরা পদ্মাবতীর কাহিনী থেকে জানি। শুধু পদ্মাবতী নয়, 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে এই জিনিসটাই বিদ্যমান ছিল। ঔরঙ্গজেবের যখন রাজত্ব ছিল না, তিনি 18,000 মন্দির ভেঙে মসজিদে রূপান্তরিত করেছিলেন। 18,000 মন্দির ভেঙে মসজিদে রূপান্তরিত করেছিলেন, এবং সেটার এমনভাবে মসজিদকে তৈরি করেছিল, সামনের দিকটা হচ্ছে মসজিদের কাঠামো, পিছনটা হচ্ছে মন্দিরের কাঠামো রেখে দিয়েছিল। কেন রেখে দিয়েছিল? যাতে বারবার প্রত্যেকটা হিন্দু বুঝতে পারে যে এমন একটা সিচুয়েশনে তারা আছে, দেখছে শুনছে, কিন্তু বলার ক্ষমতা তাদের মাঝে কারোর মাঝে নেই। বলবে তো প্রাণ যাবে। দেখিয়ে দেখিয়ে যন্ত্রণা দেওয়া, এটা কি যে ভয়ানক একটা জিনিস কল্পনা করতে পারবেন না। ধরুন আপনার সম্মুখে একটা অন্যায় অবিচার হচ্ছে আপনার নিজজনের সঙ্গে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? যদি বলেন আপনার গর্দান যাবে সেখানে। দেখতে পারবেন, হজম করতে হবে, কিন্তু বলার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি ঔরঙ্গজেবের আমলে, পিরিয়ডে। যেখানে 18,000 মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে পারে, সেখানে কোনো হিন্দু নারীর প্রতি যে তারা অত্যাচার করেনি, সেটা কিভাবে আপনি এক্সপেক্ট করতে পারেন? তো মূল বিষয় হচ্ছে, এরপর যেটা আমরা দেখি 1925 খ্রিস্টাব্দে, যে লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে রাজা 1825 লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে রাজা রামমোহন রায় বললেন যে এই জিনিসটা যে কোনো ভাবে বন্ধ করা উচিত। ঐতিহাসিকভাবে যদি আপনি ঘাটবেন,
তাহলে আপনি দেখবেন 1700 খ্রিস্টাব্দ থেকে, আমি আবারও বলছি, 1700 খ্রিস্টাব্দ থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত কেবলমাত্র বাংলায় এই সতীদাহ প্রচলিত ছিল। অল ওভার ইন্ডিয়াতে কোনো জায়গায় নয়। বাংলা, বিহার আর হচ্ছে উড়িষ্যা, বেঙ্গল প্রভিন্স, বাংলা প্রেসিডেন্সি যেটা আছে, বেঙ্গল প্রভিন্স, বেঙ্গল যেটা আছে, সেইখানে শুধুমাত্র আমাদের এই পশ্চিম বাংলাতে এই জিনিসটা প্রচুর পরিমাণে হয়েছে, কথিত হয়। এটাই ইতিহাসবিদ যারা আছে তারা বলে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 1700 খ্রিস্টাব্দ থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় কেবলমাত্র সতীদাহ প্রথা হয়, তাহলে ওই সময়টা মানে 1700 থেকে 1829 সাল পর্যন্ত পুরো ভারতবর্ষে অর্থনৈতিকভাবে কোন জায়গা সব থেকে ডেভেলপ ছিল বলুন? বাংলাই ছিল। বাংলাই ছিল সব থেকে বেশি, অর্থনৈতিকভাবে সব থেকে বেশি ডেভেলপ ছিল বাংলা। এবার সেই সময় রবার্ট ক্লাইভ তো 1757 করে নিল, অর্থাৎ মোটামুটি বাংলা কিন্তু টোটালটাই ব্রিটিশ ক্যাপচারে ছিল, এবং ব্রিটিশরা এটা বিশ্বাস করতেন যে বাংলাটা হচ্ছে পুরো ভারতের ধন কুবের, হুম, প্রচুর অর্থনৈতিক এইখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। এবং বাংলা প্রচুর পরিমাণে লুটও হয়েছে সেই সময়, প্রচুর পরিমাণে লুট হয়েছে। আর ওই সময় যারা জমিদার ছিল, রাজা ছিল, বা একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন যারা ছিল, তারা মারা যাবার পরে, ওটা তখনকার আইন ছিল, মারা যাবার পরে যে স্ত্রী আছে, যে বিধবা হয়ে যায়, সে থাকবে অর্থের মূল। তো এরা মূল ভাগীদার। মূল ভাগীদার। আমার হাজবেন্ড মারা গেছে, আমি মূল ভাগীদার হচ্ছে আমি। যেটা আজকে এখন যদি ভাগীদার ওরা হয়ে যায়, তাহলে ব্রিটিশের লাভটা কোথায় এখানে? ব্রিটিশদের লাভটা কোথায় এখানটায়? প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো, যে কোনোভাবে ধরো মারো কাটো করো। কারা করেছে এগুলো? ধরো মারো কাটো করে কারা করে নিয়ে গেছে? ব্রিটিশদেরই তৈরিকৃত ব্রাহ্মণ। যদি মীর জাফর তার নিজের রাজার সঙ্গে গাদ্দারি করে রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মিলাতে পারে ওই পর্যায়ে, তাহলে ওই সময় কেন পারবে না নিজের সংস্কৃতিকে অপদস্থ করার জন্য? হুম, এখন যদি বলা হয় যে 1829 খ্রিস্টাব্দে মোটামুটি সতীদাহ প্রথা 4 ডিসেম্বরে বন্ধ হয়ে যায়, ওই সময় তো রেডিও ছিল না, খুব একটা চলাচল ছিল না রেডিওর। তো ওর পর থেকে একটাও সতীদাহ, মানে 1829 4 ডিসেম্বরের পরে একটাও সতীদাহের কেস আর শোনা যায়নি ভারতে। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে? 1947। পুরো ভারত কি স্বাধীন হয়েছিল? পুরো ভারত স্বাধীন হয়নি। ভারতের 3টা রাজ্য তখনও ইন্ডিভিজুয়াল ফ্রিডম এটি চাইছিল, হুম, কারণ ভারতের যে মূল সিস্টেম ছিল 565টা ভাগে ভারত টুকরো ছিল। 565 মানে 565, 565টা ভাগে ভারত বিভক্ত ছিল। এবার যেহেতু ভারত বিভক্ত ছিল, তো মাউন্ট প্যাটেন যিনি ভারতে এসেছিলেন, ভারতে এসে ভারতের সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে চেয়েছিলেন, বা ভারতকে ফ্রিডম কান্ট্রি হিসেবে অ্যানাউন্স করতে এসেছিলেন, তখন তিনি টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছিলেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে যে ভারত 565টা টুকরোয় বিভক্ত আছে, সেখানে প্রত্যেকটা অঞ্চলে ইন্ডিভিজুয়াল রাজা আছে। ওরা যদি চায় ভারতের অন্তর্ভুক্ত হতে, ওরা ভারতের অন্তর্ভুক্ত হতে পারবে। ওরা যদি চায় আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি দাবিদার, তারা ইন্ডিভিজুয়াল কান্ট্রি পরিচালনা করতে পারবে। সেই রাজ্যে তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। বোঝা গেল? পাকিস্তান ডিভাইড হয়ে গেল, বাংলা ডিভাইড হয়ে গেল। হুম, এই দুটোকে তো আপোষে মানে খাতা কলমই দেওয়া হলো। এরপরও যেগুলো আছে, তখন 4-5 জন যারা ফ্রিডম ফাইটার ছিল, এদের মাঝে সব থেকে বেশি যিনি স্ট্রাগল করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল, আরও অনেকেই আছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে সেই যে রিয়াসতগুলো আছে, হিন্দিতে এটাকে বলে রিয়াসত, তো এই রিয়াসতগুলোতে গিয়ে তাদেরকে যে কোনোভাবে কনভিন্স করে ভারতের অন্তর্ভুক্ত করতে চাইছিল, অখণ্ড ভারত যেটাকে বলা হয়। তো এদিকে সবগুলো মোটামুটি চলে এসেছে, 3টা আসতে চায়নি, শ্রীনগর কাশ্মীরের, জুনাগড় আর হচ্ছে হায়দ্রাবাদ। এই দুটো চলে এসেছিল, শ্রীনগরও চলে এসেছে, জুনাগড়ও চলে এসেছে প্যাটেলের ইনস্ট্রাকশনে। হায়দ্রাবাদকে কোনোভাবে আনা যাচ্ছে না। এইবার হায়দ্রাবাদ কবে ভারতের অন্তর্ভুক্ত হলো? 1948 17 সেপ্টেম্বর। 1948 17 সেপ্টেম্বর ভারতের অন্তর্ভুক্ত হয় হায়দ্রাবাদ। তার মানে 1947 পরেও হায়দ্রাবাদ ইন্ডিভিজুয়াল কান্ট্রির দাবিদার ছিল। এবং হায়দ্রাবাদে যদি আমরা এই সময় দেখি জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বেশি ছিল হিন্দু,
কিন্তু শাসক ছিল নিজাম, মীর উসমান আলী খান। আর সেই সময় সারা পৃথিবীর মাঝে সপ্তমতম ধনী ছিল মীর উসমান আলী খান, ওয়ার্ল্ড ওয়াইড। এতটাই ধনাঢ্য ছিল সে। কিন্তু তার যে নীতি ছিল সেটা পাকিস্তানের থেকেও বর্বর ছিল। তো হায়দ্রাবাদের নিজাম, পাকিস্তানের জিন্না, তাদের একটা কানেকশন ছিল যে ভারতের বুক চিরে একটা রাস্তা তৈরি করা। আর রাস্তা তৈরি হলে ভারত আরো খণ্ডে বিভক্তিত হয়ে যেত। যদি হায়দ্রাবাদকে মুসলিম কান্ট্রি করতে হয়, তাহলে পুরো হায়দ্রাবাদের যারা হিন্দু আছে তাদেরকে মুসলিম ধর্মে কনভার্টেড করতে হবে। এটা চিরন্তর বাস্তব কথা। মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু তারা কখনোই চায়নি এই ইতিহাস ভারতীয় সমাজে উঠে আসুক, কিন্তু 2010 সালে আসতে বাধ্য হয়েছিল। তাও সংক্ষিপ্ত, পূর্ণরূপে নয়। হায়দ্রাবাদের ইতিহাস এখনো পূর্ণরূপে চাপা। নরেন্দ্র মোদী কেন হায়দ্রাবাদে সর্দার প্যাটেলের মূর্তি স্ট্যাচু তৈরি করলেন তিনি? কারণ তারা সর্বদাই ঋণী, পুরো হায়দ্রাবাদবাসী ঋণী প্যাটেলের কাছে। যদি প্যাটেল সেভাবে ইনস্ট্রাকশন দিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত না করতো, তাহলে আজকে ভারতের অবস্থা খুব, কি যে অবস্থা তো কল্পনার অতীত, কি অবস্থা তো কল্পনার অতীত সেটা। সেইখানে মীর উসমান আলী খান তার মূল ইন্টেনশন এটা ছিল যে যে কোনোভাবে কাফের যারা আছে, মানে হিন্দু ধর্মের যারা আছে, তাদেরকে মুসলিম ধর্মে কনভার্টেড করো, প্রচুর পরিমাণে করো। 300-র মতো গ্রাম ছিল। প্রত্যেকটা গ্রামে গিয়ে 5 বছরের শিশুকে পর্যন্ত 2 থেকে 4 বার হতে হয়েছে প্রতিদিন, যেটা হিস্ট্রিতে দেখা যায়। আর যে গ্রামে বিবাহিত স্ত্রীরা ছিল, তাদের স্বামীকে রাতারাতি ক্রসফায়ার করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো, যাকে ভালো লেগেছে তার সঙ্গে শারীরিক সম্পর্ক, বাচ্চা উৎপাদন। আমি একটা কন্যার বাবা, আমার সামনে আমার মেয়েকে যখন বিধর্মী শুধুমাত্র সেক্সুয়াল বিষয়ের জন্য তাকে উপভোগ করার জন্য তাকে ব্যবহার করবে, আমার খারাপ লাগবে কি লাগবে না? তখন আমার নীরব যে ভূমিকা থাকবে, ওরা মারার আগে আমি নিজের মেয়েকে নিজে মারব। আমি তাকে কষ্ট কম দিয়ে মারব, তারা অধিক যন্ত্রণা দিয়ে মারবে। সেইখানেও দেখা গিয়েছে অনেক পিতামাতা নিজ হাতে নিজের মেয়েকে অগ্নিতে পুড়িয়ে ফেলেছে, আগুনে পুড়িয়ে ফেলেছে। কারণ এই যে আমি বললাম নেক্রোফিলিয়া, শরীর থাকলে শরীরের সঙ্গে সেই জিনিসটা হবে। হুম। এখন যদি বলা হয় ভারতে কি এরকম হয়েছে, আরে বাপরে, 15 লক্ষর মতো মানুষকে মারা হয়েছিল, 1 কোটির মতো উদ্বাস্তু হয়েছিল 1947-এ, 1947-এ যে দাঙ্গা, এখানে নোয়াখালী দাঙ্গা হলো, দ্য গ্রেট কলকাতা কিলিং হলো, হায়দ্রাবাদ হলো, আরো বিভিন্ন জায়গায় 15 লক্ষ মানুষ নিধন হয়েছিল। হ্যাঁ, মুসলিমও মরেছে এখানে, বলবো না যে মুসলিম মরেনি, কিন্তু হিন্দু যারা মরেছিল না, এরা পুরোপুরিভাবে মানে নিরুপায় ছিল, চাপে পড়ে বা প্রেশার ক্রিয়েটে পড়ে মারা যাওয়া। তখন সরকার হচ্ছে আমাদের নেহেরুজি, তো ওনার কাছে বারবার খবর গেল যে এইখানে কিছু একটা করুন আপনি, নাহলে হিন্দুদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। উনি কর্ণপাতই করেননি। হায়দ্রাবাদে এই ঘটনা নিয়ে নেহরুর কাছে অনেকবার কথা আসলো, তিনি কোনো প্রকারের কর্ণপাত করেননি। বলছে না, আমি এই জিনিসটা করতে পারিনি, আমি 3-4টা দেশের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, 3-4টা দেশের সঙ্গে আমি মিলেমিশে থাকতে চাই, আমি এগুলো করতে চাই না। প্যাটেল, যাকে বলা হয় আয়রন ম্যান, লৌহ পুরুষ, তিনি যখন নেহেরু কোনো কিছু করছেন না, তখন তিনি অপারেশন পোলো স্টার্ট করলেন। ভারতীয় সৈন্যরা তখন মানে শ্রীনগর নিয়েই একটা ঝামেলা চলছিল, কাশ্মীর নিয়ে। ওখানে কয়েকজনকে রেখে বাকিদের নিয়ে এসে হায়দ্রাবাদকে মুক্ত করলো। 1948 17 সেপ্টেম্বর হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। তাহলে এই ইতিহাসগুলো কেন বলা হচ্ছে না? এইভাবে হায়দ্রাবাদ সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরে ভারতের অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে? মূল পয়েন্টটা হচ্ছে এখানে, এই যে যখন হায়দ্রাবাদে এই শাসন ছিল মীর উসমান আলী খানের, যেখানে দেখা গেল যে প্রত্যেকটা মেয়ে মানে ওই কারের শিকার হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে, তখন অ্যাকচুয়ালি অনেক পরিবার কিন্তু এগুলোকে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা মারার থেকে আমরা নিজেরা মেরে ফেলি। সিচুয়েশনটা মানে এরকম তৈরি হয়েছিল যে একটা ছোট মেয়ের সঙ্গে 4-5 জন মিলে এই ধরনের সিস্টেম করবে, মানে এই ধরনের খারাপ কার্য করবে। তাই একজন পরিবারের গার্জেন হিসেবে আমি এই জিনিসটাকে কিভাবে দেখব? এখন তারা জানতো যদি মারাও যায়, তাকে যদি পুঁতে ফেলে, ওইটার সঙ্গে হতে পারে। তো ওই যে আমি যেটা বলছিলাম যে নেক্রোফিলিয়া, সেক্স উইথ ডেড বডিজ, মানে মৃত শরীরের সঙ্গে যেন কিছু না করতে পারে, এই কারণে অনেকে নিয়েছে। এবার একজন লেখিকা আছেন, খুব বড় একজন লেখিকা, ওনার নাম হচ্ছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
উনি সতীদাহ সম্পর্কে খুব ভালো ভালো ডকুমেন্টারি তৈরি করেছেন এবং ইতিহাস লিখেছেন। অনেক ইতিহাসবিদ এটাকে সত্য হিসাবে বিচার করে সেটাকে মান্যতা দিয়েছে, প্রায়োরিটি দিয়েছে প্রচুর পরিমাণে। তো উনি একটা জায়গায় বলছেন, হোয়াইট ম্যান আর সেভিং ব্রাউন ওমেন ফর ব্রাউন ম্যান। সাদা চামড়ার মানুষগুলো শ্যাম বর্ণের মানুষের কাছ থেকে যারা ইন্ডিয়ান মহিলা ছিল তাদেরকে রক্ষা করেছিল। এই ধরনের একটা ন্যারেটিভ চালিয়েছে ব্রিটিশরা, মানে ক্রেডিট নেবার জন্য। তোমরা কতটুকু অসভ্য দেখো, আমরা না আসলে তোমরা বাঁচতেই পারতে না। যেটা আমি বললাম যে কলোনিয়াল হিস্ট্রি যেটা আছে ওরা কখনোই ওইভাবে জানে না। এখনকার জেনারেশন তাদেরকে বলানো হয়, আরে আমরা ভারতে রেল সিস্টেম, পোস্টাল সিস্টেম, মেডিকেল সিস্টেম, এডুকেশন সিস্টেম এভরিথিং দিয়েছি। আমরা না থাকলে ভারত অসভ্য বর্বর জাতি ছিল। 200 বছর যে লুট করেছে ওটা তো বলে না। কি পরিমাণে চুরি করেছে, কি ধ্বংস করেনি। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কারণেই বিভিন্ন ধর্মকে ব্যবহার করে খারাপ কাজ করে ধর্মের বদনাম করা হয়েছে। আর আমরা যারা ভাবি আমরা স্বাধীন, অ্যাকচুয়ালি আমরা স্বাধীন নয়, আমাদের ডমিনেট করে রাখা হয়েছে, পুরোপুরি ডমিনেট করে রাখা হয়েছে আমাদের। আমরা কেউ স্বাধীন নই, ওদের সিস্টেমই তোমাকে মেনটেন করতে হবে, ওর বাইরে তুমি কোনো জায়গায় যেতে পারবে না। যদি আমি এই যে স্বাধীনভাবে যদি আমি আমার সংস্কৃতি পালন করতে চাই, তখন ওই কালচারেরই, ওই কালচার মানে আমরা যারা আছি, শিক্ষা ব্যবস্থাপনা তো টোটালটাই তাদের তৈরি। যেটা আমি বললাম কনভেন্ট স্কুলে শুরুটা করতে গেছিল, যে যারা হচ্ছে গিয়ে মানে পিতৃ পরিচয়হীন ছিল তাদেরকে শেখানো হতো ইউরোপের কান্ট্রিতে কনভেন্ট স্কুলের মাধ্যমে। সেটা ভারতে স্টার্টেড করলো ম্যাকোলে মিনিট, যে পড়াবো ভালো কিছু না, তোদেরকে এমন জায়গায় পড়াবো যেটা আমাদের এখানে সব থেকে লোয়েস্ট, ওই জিনিসটাই তোমাদের দেব। এবার মূলত বিষয়টা হচ্ছে, ব্রিটিশ যখন ভারতে ছিল তখন কিন্তু এই কনভেন্ট স্কুলের প্রতি কারোরই ইন্টারেস্ট ছিল না ভারতীয়দের, খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরে এই জিনিসগুলো এত পরিমাণে কেন ডেভেলপ হচ্ছে? এখানেও তো পলিটিক্যাল পারপাস একটা বিষয় হচ্ছে। ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য ব্যক্তি তখন ছিল, পুরো যে পার্লামেন্টের প্ল্যাটফর্ম যেটা ছিল ওখানে 15 ভোটে সিলেক্ট করা হতো, 15টা ভোটের মাধ্যমে 14টা এসেছিল প্যাটেলের উদ্দেশ্যে। একটাও পায়নি কিন্তু নেহেরু, একটাও পায়নি। আরেকটা এসেছিল আরেকজন ব্যক্তির উদ্দেশ্যে। তখন বাপু যিনি আছেন মহাত্মা গান্ধী, উনি যে কোনোভাবে নেহেরুকে প্রাইম মিনিস্টার বানায়। আর যেহেতু 14টা ভোট পেয়েছে প্যাটেল, তাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হলো, হোম মিনিস্টার বানিয়ে দেওয়া হলো। আর এডুকেশন মিনিস্টার বানালো হলো মাওলানা আবুল কালাম আজাদ। যিনি আফগানিস্তানের কোনো একটা জায়গা থেকে হয়তোবা উচ্চ মাধ্যমিক কমপ্লিটেড করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু ওনার যখন আপনি হিস্ট্রি পড়বেন সেখানে পিএইচডি অনেকগুলো আছে, ওনার ডক্টরেট ডিগ্রি। ওই থেকেই মানে সনাতনের যে একটা অধঃপতন সংস্কৃতির প্রতি, এই জিনিসটা শুরু হয়। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে ওখানে, গোড়ায় গন্ডগোল আছে। প্রপার যদি হিস্ট্রি কেউ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, তার কাছে সনাতন সংস্কৃতি সোনায় সোহাগা। আর যদি ইউরোপিয়ান কলোনিয়াল হিস্ট্রিকে বিলিভ করে তাদের সাজানো ন্যারেটিভ আমরা যদি বিশ্বাস করবো বা তাদের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের সংস্কৃতি সব থেকে তুচ্ছ-তাচ্ছিল্য। যাক, অনেকক্ষণ আপনার সাথে গল্প হলো, আমার খুব ভালো লাগলো যে আপনি এতটা সময় দিলেন আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের এখানে আসার জন্য। তবে অনুরোধ রইল, পরে কিন্তু আপনাকে আরও আমরা এপিসোডে আনার রিকোয়েস্ট রাখলাম। নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাকে এইটুকু সুযোগ করে দেবার। না, নিশ্চয়ই ধন্যবাদ।